হ্যালো শিক্ষার্থীরা, আশা করি তোমরা ভালো আছো। তোমাদের আজকে গণিত পরীক্ষা। এই গণিত পরীক্ষার শেষ মুহূর্তে আমি কিছু নৈর্ব্যক্তিক নিয়ে আলোচনা করব বা বহু নির্বাচনী প্রশ্ন নিয়ে আলোচনা করব। এই বহু নির্বাচনী প্রশ্নগুলো যদি তোমরা বুঝে থাকো তাহলে হয়তো পরীক্ষায় আসা বহু নির্বাচনী প্রশ্নগুলোও তোমরা পারবা। আশা করি তোমাদের উপকারে আসবে। চলো শিক্ষার্থীরা শুরু করি। 1 নম্বর প্রশ্ন হচ্ছে যে 8 এর গুণনীয়ক সেট কোনটি? তো 8 এর গুণনীয়ক সেট মানে হচ্ছে 8 কে কি কি সংখ্যা দ্বারা ভাগ করা যায়। তো আমরা এখানে অপশন চেক করব। অপশন হচ্ছে 8 কে 8 দ্বারা ভাগ করা যায়, কিন্তু 16 দিয়ে 8 কে তো ভাগ করা সম্ভব নয়, অতএব এটা উত্তর হবে না। এভাবে আমরা খ নম্বরে আসি। খ নম্বরে দেখো 1 দিয়ে 8 কে ভাগ করা যায়, 2 দিয়ে যায়, 4 দিয়ে যায় এবং 8 দিয়ে যায়। ঠিক আছে, অতএব 8 এর গুণনীয়ক সেট হবে হচ্ছে 1 2 4 8। আশা করি বিষয়টি বুঝছো। এরপরে 8 এর গুণিতক সেট কোনটি? 8 এর গুণিতক সেট মানে হচ্ছে যে কোনো সংখ্যার গুণিতক সেট মানে হচ্ছে সেই সংখ্যার নামতা পড়তে হবে। সেই সংখ্যার নামতা বলছে, এখানে 8 বলছি, তাহলে 8 এর নামতা পড়ো তোমরা। 8 একে 8, তাহলে প্রথম গুণিতকটি হবে 8। তো এখানে দেখা যাচ্ছে শুরুতেই আছে শুধু ক নাম্বারে 8 আছে, তবে এটাই উত্তর হওয়ার চান্স সবচেয়ে বেশি। 8 একে 8, 8 দুগুণে 16 আর 3 আসছে হচ্ছে 24। এভাবে চলতেই থাকবে, অনেকগুলো সংখ্যা হবে, অসীম হয়ে যাবে। এখানে ডট ডট দিয়ে দেখানো হয়েছে, অতএব এটা হচ্ছে ক নাম্বার উত্তর 2 এর। আসি 3 নাম্বার। 3 নাম্বারে হচ্ছে বলা হয়েছে a ইকুয়াল এত 1 2, b ইকুয়াল 2 5 হলে পি a ছেদ b এর সদস্য সংখ্যা নিচের কোনটি হবে? এর সদস্য সংখ্যা বলতে এখানে বলা হয়েছে উপসেটের সদস্য সংখ্যা। উপসেট সরি উপসেটের উপসেটের সদস্য সংখ্যা নিচের কোনটি হবে? তো আমরা এখানে দেখব, আমরা আগে এই ভিতরের অংশটুকুর কাজ করব। এ ছেদ বি, আমরা দেখতেছি এ ছেদ বি বলতে এ এবং বি সেটের মধ্যে যে সেটের উপাদানের সদস্য সংখ্যা মিল আছে সেটা আমরা দেখবো। এখানে মিল আছে শুধু 2। ঠিক আছে, এই 2 কে যদি আমরা উপসেট বের করি তাহলে দেখা যাবে উপসেট সংখ্যা হবে 2টি। কেন? কারণ আমরা জানি উপসেট সংখ্যা নির্ভর করে 2 পাওয়ার n এর উপর। যেহেতু সেটের উপাদান হচ্ছে একটি, অতএব তার উপসেট হবে ও মানে 2টি। এরপর আসি 4। 4 বলছে সকল সেটের উপসেট বা প্রকৃত উপসেট নিচের কোনটি? সেটা হচ্ছে ফাঁকা সেট বা ওরি। ফাঁকা সেট, এখানে আমি ফাঁকা সেট দিচ্ছি, ওরিও থাকতে পারে। এবারে 5 নম্বরে আসি, নিচের কোনটি কোনো সেটের প্রকৃত উপসেট বের করার সূত্র? তো এমনি করে উপসেট বের করার সূত্র হচ্ছে 2 পাওয়ার n। এটা 2 পাওয়ার n, যে কোনো সেটের উপসেট বের করার সূত্র হচ্ছে 2 পাওয়ার n। n মানে হচ্ছে ওই সেটের উপাদান সংখ্যা, কিন্তু প্রকৃত উপসেট বের করার সূত্র হচ্ছে 2 পাওয়ার n থেকে যা আসবে সেটা থেকে 1 মাইনাস করব। 1 মাইনাস করলে যা আসবে সেটা হচ্ছে তার প্রকৃত উপসেট। কারণ প্রকৃত উপসেট বলতে হচ্ছে নিজেই নিজের সেট উপসেট হয়, এই কারণে নিজেই নিজের উপসেটটা বাদ দিয়ে বাকি যে উপসেটগুলো হবে সেগুলোকে বলা হচ্ছে প্রকৃত উপসেট। এবার আসি 6 নাম্বার কোশ্চেন। এই দুইটি প্রশ্ন খুবই ইম্পর্টেন্ট, 4 এবং 5, একটু বোঝার চেষ্টা করবা। 6 নাম্বার আসি, ফাংশন x ইকুয়াল x ভাগ, এটা হচ্ছে পরম মান চিহ্ন x বা মডুলাস x, এবং এই x এর মানটা হবে 0 থেকে ছোট। দেখো x লেস দেন 0, অর্থাৎ হচ্ছে x এর মান হবে 0 থেকে ছোট। যদি x এর মান 0 থেকে ছোট হয় তাহলে মানগুলো হইতে পারে -1, -2, -3, -5। এইভাবে আমরা যদি এখানে x এর মানগুলো শো করাই, x এর মান যদি আমি ধরলাম -1, তাহলে এখানে -1 নিচে হচ্ছে -1 যদি বসে, এটা -1টা প্লাস হয়ে যাবে, কারণ মডুলাস মানে হচ্ছে সকল ধনাত্মক মান। ঠিক আছে, তো এখানে যদি নিচে 1 হয় উপরে -1 হয় তাহলে এর ভাগফল হচ্ছে -1। আমি যদি এখানে 2 ধরি, তাহলে 2 উপরে হচ্ছে -2, নিচে হচ্ছে শুধু 2, তো 2 2 কাটে গেলে থাকে -1। এই কারণে সকল ক্ষেত্রে উত্তর হবে ফাংশন x এর মান হচ্ছে -1। আশা করি বিষয়টি বুঝছো। চলে যাই 7 নাম্বার কোশ্চেন। বলছে 7 নাম্বার কোশ্চেনে যদি ফাংশন x ইকুয়াল 3x স্কয়ার প্লাস 4kx হয় তবে x এর কোন মানের জন্য ফাংশন -2 ইকুয়াল 0 হবে? তো আমরা এখানে অবশ্যই যখন x এর জায়গায় -2 আছে, আমরা এখানে -2 বসাবো। বসালেই দেখা যাবে এখানে -2 মানে হচ্ছে এটা প্লাস হয়ে যাবে, 2 স্কয়ার মানে হচ্ছে 4, তাহলে 3 4 এ 12, প্লাস এখানে আমরা যদি x এর মান -2 বসাই তাহলে প্লাস এর মানে যে মাইনাস, আর 4 দুগুণে 8, তাহলে আমরা দেখতেছি 12 মাইনাস 8k। 8k ইকুয়াল আমরা বসাবো 0। ঠিক আছে, 0 বসাইলে আমরা মাইনাসটাকে
বাম থেকে ডানে নিয়ে যাব, প্লাস হয়ে যাবে। এরপরে হচ্ছে বাকি থাকতেছে 12/8। তো এই 12/8-এর যদি আমরা ভাগ করি, 12 এবং 8-কে অবশ্যই 4 দ্বারা ভাগ যায়, 4 দ্বারা ভাগ 3×4 12 আর 4 দুগুণে 8, এর জন্য উত্তরটা হচ্ছে ক 3/2। আশা করি বিষয়টি বুঝছো, নাহলে খাতা কলম নিয়ে একটু অঙ্কটি করে দেখবা। 8 নম্বরে আসি, যদি এম সেট এন সেটের প্রকৃত উপসেট হয় তবে কোন সম্পর্কটি সঠিক হবে? তো আমরা জানি এম সেট এন সেটের প্রকৃত উপসেট হলে প্রকৃত উপসেটের চিহ্ন হচ্ছে এইটা, আর এইটা হচ্ছে শুধু উপসেটের চিহ্ন। ঠিক আছে, নিচে একটা দাগ থাকবে। তো আশা করি বিষয়টি বুঝছো। 9 নম্বরে আসি। 9 নম্বর বলছে এ সেটের প্রকৃত উপসেট সংখ্যা যদি 31 হয়, 31 হয়, তাহলে এ সেটের উপাদান সংখ্যা কত হবে? এটা খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন একটা, এবং এখানে অবশ্যই একটু বোঝার বিষয় আছে। তো বলছে এ সেটের প্রকৃত উপসেট হচ্ছে 31, তাহলে উপসেট সংখ্যা হবে 32। আশা করি বিষয়টি বুঝছো। কেন? কারণ আমরা প্রকৃত উপসেট বের করি হচ্ছে উপসেট থেকে 1 মাইনাস করে, তাহলে ওখানে 1 যোগ করে দিব, তাহলে আমরা উপসেট সংখ্যা পাবো। আর উপসেট যদি 32 হয়ে থাকে, তাহলে আমরা ওই উপসেট মানে জানি কি 2 পাওয়ার n। হ্যাঁ, লগ সূচকের নিয়মে কি আছে যে 2 পাওয়ার n ইকুয়াল হচ্ছে 32। তাহলে ওই পাশে 32টাকে আমরা হচ্ছে 2 পাওয়ার সামথিং বের করব। তো 2 পাওয়ার সামথিং অর্থাৎ 2 পাওয়ার 5 করলে হয় 32। ঠিক আছে, অর্থাৎ 5টি 2 গুণ করলে হচ্ছে 32 হয়। হিসাব করে 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8 দুগুণে 16, 16 দুগুণে 32। হ্যাঁ, এভাবে অবশ্যই আঙ্গুলে হিসাব করবা। নামাতা পড়বা 2 একে 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8 দুগুণে 16, 16 দুগুণে 32, দেখবা 5টা 2 হবে। তাহলে আমরা জানি ভিত্তি যদি একই হয় তাহলে পাওয়ার গুলো সমান হয়, তাহলে আমরা n ইকুয়াল কি লিখতে পারবো 5। ঠিক আছে, অবশ্যই n মানে হচ্ছে উপাদান সংখ্যা। ঠিক আছে, তাহলে এস এর উপাদান সংখ্যা হচ্ছে 5। আশা করি বিষয়টি বুঝছো। প্রকৃত উপসেট মানে হচ্ছে 1 বিয়োগ করে বের করতে হয়, তাহলে অবশ্যই এখানে 1 বিয়োগ করে 31 পাওয়া গেছে, 31 পাওয়া গেছে, তাহলে উপসেট সংখ্যা পাইতে গেলে 1 যোগ করতে হবে, তাহলে 31 আর 1 32। তাহলে 32কে আমাদের 32 কখন উপসেট সংখ্যা 32 হয়? যখন হচ্ছে 2 পাওয়ার 5 হয়, অর্থাৎ 5টি উপাদান সংখ্যা থাকে। কোন সেটের 5টি উপাদান সংখ্যা থাকলে তার উপসেট সংখ্যা হয় 32টি। আশা করি বিষয়টি ওকে। আসি 10 নম্বরে। 10 নম্বরে দেখো, এখানে একটা ক্রোমোজোর সংখ্যা ক্রোমোজোর দেওয়া হয়েছে। ক্রোমোজোরের নিয়ম অনুসারে আমরা এই x প্লাস ওয়াই এর মান ধরবো হচ্ছে 3, আর x মাইনাস ওয়াই এর মান ইকুয়াল করবো হচ্ছে 1। অর্থাৎ আমরা লিখবো x প্লাস ওয়াই ইকুয়াল 3, x মাইনাস ওয়াই ইকুয়াল 1। তাহলে আমরা এখানে দুইটা সমীকরণ পাইলাম। এই সমীকরণ দুইটাকে যদি আমরা অপনয়ন পদ্ধতি করি, তাহলে আমরা x এবং y এর মান বের করতে পারবো। দেখো, x মাইনাস ওয়াই আর x প্লাস ওয়াই এগুলা যেহেতু একই, হ্যাঁ, ওয়াই ওয়াই একই আছে এবং একটা প্লাস একটা মাইনাস, তাহলে ওয়াই ওয়াই আমরা কাটে দেবো, থাকতেছে এক্স এক্স, এক্স এক্স মানে হচ্ছে 2x, আর 3 আর 1 4, তাহলে 2x ইকুয়াল 4। এর মানে হচ্ছে কি x ইকুয়াল 4/2, কাটাকাটি করলে 2, তাহলে x এর মান হচ্ছে 2। ঠিক আছে, দেখো এখানে x এর মান কোথায় 2 আছে? কয়ে নাই, ক্ষয়ে নাই, গয়েও নাই, ঘয়ে আছে, তাহলে অতএব এটা উত্তর হবে। পরেরটা 1 অবশ্যই আসবে। ঠিক আছে, x এর মান যদি 2 হয় তাহলে y এর মান 100% 1 হবে। তোমরা একটু অঙ্কটি করে দেখবা, সমীকরণ ধরে দুইটি সমীকরণ আসবে। 11 নম্বরে আসি। 11 নম্বরে বলা হয়েছে a প্লাস বি ইকুয়াল এত, a মাইনাস বি ইকুয়াল এত, তাহলে এত এর মান কত? তাহলে আমাদের কাজ হচ্ছে আমরা হাবতেই এখানে a স্কয়ার প্লাস বি স্কয়ারের আমরা একটা সূত্র জানি। কেমন সূত্র জানি? প্লাসের জানি, মাইনাসের জানি, এবং প্লাস মাইনাস মিলে এটা সূত্র জানি। যেহেতু অঙ্কটিতে a প্লাস বি এবং a মাইনাস বি উভয়ের মান দেওয়া আছে, অতএব আমরা তৃতীয় নম্বরে যে সূত্রটা বললাম সেটা ইউজ করব। তাহলে হাফ তো হাফেই, এরপর আমরা এটা সূত্র ফেলতেছি, a প্লাস বি হোল স্কয়ার প্লাস a মাইনাস বি হোল স্কয়ার ভাগ হচ্ছে 2। এখন যদি আমরা এই মানগুলো এখানে শো করাই, তাহলে দেখা যাবে tan স্কয়ার, রুট ওভার 10, মানে এর উপর স্কয়ার করলে রুট ওভার কাটা যাবে, 10 থাকবে। 6 এর উপর রুট ওভার স্কয়ার করলে হচ্ছে 6 থাকবে, তাহলে 10 আর 6 হচ্ছে 16, অর্থাৎ 16। 16 আর নিচে থাকতেছে তোমার হচ্ছে 2, তাহলে 16কে 2 দ্বারা ভাগ করলে হচ্ছে 8। 8 আর সামনে থাকতেছে হচ্ছে আমাদের হাফ, হাফ দ্বারা ওই 2 দ্বারা আবার ওই 8কে ভাগ করলে হচ্ছে 4, এই কারণে উত্তর হচ্ছে 4। আশা করি বিষয়টি বুঝছো, নতুবা খাতা কলমে একটু করে দেখবা। ঠিক আছে, 12 নম্বরে দেখা যাচ্ছে এই টাইপের অঙ্ক খুবই ইম্পর্টেন্ট এমসিকিউ এর জন্য। দেখো এখানে দেওয়া আছে y প্লাস 1 ভাগ y ইকুয়াল 5 হলে y ভাগ y স্কয়ার মাইনাস 3y প্লাস 1, অর্থাৎ এখানে যে সমীকরণটা দেওয়া আছে এই সমীকরণটির লসাগু করে এই নিচের যে বিষয়গুলো মিলে সেগুলোর মান বের করতে হবে। অর্থাৎ দেখো আমরা যদি লসাগু করি তাহলে y হবে
y দ্বারা এই 1 দ্বারা y কে ভাগ করলে y y স্কয়ার প্লাস 1 ইকুয়াল 5y হবে, ঠিক আছে, লসাগু করলে। তাহলে y স্কয়ার প্লাস 1 এর মান এখানে দেওয়া আছে যে y স্কয়ার প্লাস 1, এইটুকের মান হচ্ছে 5y। তাহলে 5y মাইনাস 3y বিয়োগ করলে হচ্ছে 2y, y কাটে দিলে হচ্ছে 1/2। এই কারণে উত্তর হচ্ছে 1/2। আশা করি বিষয়টি বুঝছো। আচ্ছা 13 নম্বরে আসি। 13 নম্বর কোশ্চেন বলা আছে x ইকুয়াল √5 প্লাস √2 হলে 3/x ইকুয়াল কত। তাহলে আমরা দেখব x এর মান হচ্ছে এত, আমরা যদি এটার বিপরীত রাশি বের করি 1/x, দেখো এটার মানে হচ্ছে কিন্তু আমরা এভাবেও লিখতে পারি বিষয়টি। দেখো এইভাবে আছে, আমরা এটাকে এরকমও করে নিতে পারি। এখানে মনে করো 1 আছে আর এর সামনে আমরা 3 ইউজ করতে পারি, অর্থাৎ 3 ইন্টু 1/x। তাহলে আমাদের এখানে x এর মান দেওয়া আছে, আমরা সবাই জানি x এর মান দেওয়া থাকলে 1/x এর মান বের করার জন্য আমাদের কি করতে হয়, 1 to 1 x নিচের মান বসাবো, এরপরে লব ও হরকে x এর বিপরীত রাশি দ্বারা গুণ করব। গুণ করলে দেখা যাবে তার মান আসবে, এখানে যেহেতু মান আছে √5 প্লাস √2, তাহলে মান আসবে √5 মাইনাস √2। এবং যেহেতু এখানে এই দুইটি মানের পার্থক্য হচ্ছে 3, তাও 5 বিয়োগ 2 এর মানে হচ্ছে বিয়োগ করলে নিচে আসবে হচ্ছে 3। আশা করি যেহেতু তোমরা 1x এর মান দেওয়া থাকলে 1/x এর মান বের করতে পারো, a থাকলে 1/a এর মান বের করতে পারো, অতএব অবশ্যই তোমরা এই বিষয়টি ভিজুয়ালাইজ করতে পারবা বা একটু থিঙ্ক করলে পারবা বা খাতায় করবা, ঠিক আছে। 5 থেকে 2 বাদ দিলে হচ্ছে 3 থেকে নিচে 3 থাকতেছে। তাহলে উত্তর হচ্ছে √5 মাইনাস √2 আর নিচে হচ্ছে 3। তাহলে ওই মানটা যদি আমরা এইখানে শো করাই, 1/x এর মান পাইলাম আমরা √5 মাইনাস √2 ভাগ হচ্ছে 3, আর এইখানে আমাদের সাথে ছিল 3, তাহলে 3 কাটিয়ে দিলে আমাদের থাকতেছে √5 মাইনাস √2। আশা করি বিষয়টি বুঝছো, এই কারণে উত্তর হবে হচ্ছে খ। 14 নম্বরে আসি। 14 নম্বর হচ্ছে x স্কয়ার মাইনাস √6x প্লাস 1 ইকুয়াল 0 যদি হয়ে থাকে, তা আমাদের এই রূপের মান বের করতে হবে। তাহলে আমরা কি করব, আমরা জানি এইভাবে যদি দেওয়া থাকে আর এইটুকু অংশের মান যদি বের করতে বলে, তাহলে আমাদের করতে হবে x স্কয়ার আর প্লাস 1 বা মাইনাস যেটাই থাক না কেন 1টাকে রাখতে হবে, যার উপরে বর্গ থাকবে তাকে এবং 1টাকে রাখবো। এরপরে বাকি যে অংশটা থাকবে সেই অংশটাকে আমরা বাম থেকে ডানে সরাই দেবো। তাহলে এই পাশে মাইনাস আছে, ও এই পাশে গেলে হচ্ছে প্লাস হয়ে যাবে। যদি প্লাস হয়ে যায় তাহলে আমরা এইখানে যে x থাকতেছে x দ্বারা এই xটাকে এই পাশে গুণ আছে, বাম পাশে নিয়ে আসলে ভাগ হয়ে যাবে। এভাবে ভাগ করে আমরা যদি ক্যালকুলেশন করি, তাহলে x স্কয়ার ভাগ x মানে হচ্ছে শুধু x, আর 1/x মানে তো x, এই প্লাস পাইলাম, এটা ইকুয়াল হচ্ছে √6। কিন্তু আমাদের মান বের করতে বলছে x মাইনাস 1/x, আর আমরা মান পাইলাম x প্লাস 1/x এর মান। তো আমরা ওইটাকে উভয় পাশে বর্গ করবো, আমরা জানি প্লাসের মান দেওয়া থাকলে মাইনাসের মান বর্গ করে বের করা যায়। অতএব আমরা বর্গ করবো, বর্গ করার সূত্র যদি ফেলি তাহলে দেখা যাবে দিন শেষে √2 অ্যান্সার আসবে। এই কারণে এটা উত্তর হচ্ছে ক। অবশ্যই তোমরা করে দেখবো, কারণ আমি করেই অ্যান্সার গুলো এখানে সঠিক করে রাখছি। 15 নাম্বার দেখো, 15 নাম্বার হচ্ছে a ইকুয়াল 2 মাইনাস √3 হয়, তাহলে a কিউব মাইনাস 1/a কিউব এর মান কত। তাহলে এখানেও দেখো a শুধু এর মান দেওয়া আছে, তাহলে আমাদের বের করতে হবে 1/a এর মান, ঠিক আছে। 1/a এর মান যখন আমরা বের করব, তখন এখানে যেহেতু আমাদের সূত্রে a কিউব মাইনাস b কিউবের সূত্র হচ্ছে a মাইনাস b হোল কিউব প্লাস 3ab ইন্টু a মাইনাস b, তো এই কারণে আমাদের মানের প্রয়োজন হবে a মাইনাস b এর। তাহলে আমরা এখানে এর মান দেওয়া আছে, তাহলে 1/a এর মান বের করে নিব। বের করে নেওয়ার পরে এর মান আর 1/a এর মানটাকে আমরা বিয়োগ করব, বিয়োগ করলে আসবে a মাইনাস 1/a এর মান। আচ্ছা, a মাইনাস 1/a এর মান আসবে কত, দেখো 2 মাইনাস √3, এটার মান হচ্ছে a, আর 1/a এর মান আসবে 2 প্লাস √3। তাহলে এই দুইটা জিনিসকে আমরা একত্রিত করলে আসবে 2 মাইনাস √3 মাইনাস, একটু ভিজুয়ালাইজ করো, মাইনাস 2 মাইনাস প্লাসে মাইনাসে মাইনাস √3। তাহলে দেখা যাচ্ছে কাটা যাচ্ছে কত, এখানে থাকতেছে প্লাস আর ওখানে থাকতেছে -2, তাহলে 2 কাটে গেল, থাকলো হচ্ছে মাইনাস √3 আর মাইনাস √3। আমরা জানি মাইনাসে মাইনাসে হচ্ছে প্লাস, প্লাস করলে হচ্ছে -2 √3, ঠিক আছে। আর এই সূত্রটা ইউজ করে যদি আমরা মানটা ইউজ করি, তাহলে দেখা যাবে দিন শেষে আসবে -30 √3। অবশ্যই একটু করে যাবা, সূত্র ফেলে ডিটেলসে করে যাবা, পরীক্ষায় একটু শর্টকাট করার চেষ্টা করবা, কারণ সময়ের একটি ব্যাপার আছে।
16 নম্বরে আসি, ফাংশন x ইকুয়াল এত এবং ফাংশন x ইকুয়াল যদি 0 হয় তাহলে x এর মান কত। তাহলে আমরা সরাসরি এই x এর মান এমন একটা কাউন্ট করব, আমরা এখানে অপশন চেক করব, এই অপশনের যে মানগুলো এখানে বসালে সম্পূর্ণ জিনিসটির মান 0 আসবে, সেটি হচ্ছে উত্তর। দেখো আমরা যেখানে 2 ইউজ করি, তাহলে 2 স্কয়ার মানে হচ্ছে কত, 2 দুগুণে 4 প্লাস 4 মাইনাস 5 দুগুণে কত 10, তাহলে মাইনাস 10 আর প্লাস 6, তাহলে এখানে 4 প্লাস 4 এখানে মাইনাস সরি প্লাস 6, তাহলে কত হচ্ছে 10 প্লাস 10 হচ্ছে প্লাস আর হচ্ছে এখানে মাইনাস 10 হচ্ছে, তাহলে কাটা গেলে হচ্ছে 0। অতএব 2 বসালে এখানে 0 হচ্ছে, ঠিক আছে। আর 3 বসালেও 0 হবে, 3 3 9, 3 5 15, 9 আর 6 হচ্ছে 15, আর এখানে প্লাস 15 আর মাইনাস 15 হচ্ছে, কাটা গেলে 0। অতএব আমাদের উত্তর হচ্ছে 2 3। আশা করি বিষয়টি ওকে হয়েছে। 17 নম্বরে আসি, 9x স্কয়ার প্লাস 16 বা 16y স্কয়ারের সাথে কত যোগ করলে যোগফল পূর্ণবর্গ রাশি। পূর্ণবর্গ রাশি মানে হচ্ছে পূর্ণবর্গ রাশি। এই ধরনের প্রশ্নের জন্য আমাদের ভাবতে হবে a প্লাস বি হোল স্কয়ারের সূত্রকে, নতুবা a মাইনাস বি হোল স্কয়ারকে, কারণ এখানেই বর্গ আছে, ঠিক আছে। তো আমরা a প্লাস বি হোল স্কয়ার যদি ইউজ করি তাহলে সূত্রটি হচ্ছে a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, নতুবা a মাইনাস বি হোল স্কয়ারের সূত্র হচ্ছে a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। তো যেহেতু এখানে কোনো মাইনাস নেই, অতএব আমরা মাইনাসের সূত্রটা ভাববো না, প্লাস কে ভাববো। তাহলে a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, তো আমাদের এখানে অলরেডি স্কয়ার দেওয়াই আছে, এই কারণে এটা মনে করব প্রথম অংশটাকে আমাদের a বানাইতে হবে, পরের অংশটাকে আমরা b বানাবো। তাহলে 9 কে ভাঙলে 3, 3x স্কয়ার আর হচ্ছে 4y স্কয়ার, 4 × 16 4y স্কয়ার, তাহলে এখানে a পাইলাম b পাইলাম। এখন এই দুটি আমরা গুণ করব, তাহলে এখানে 3 এখানে 4 3 4 12 আর সূত্র একটু 12 12 দুগুণে 24, এখানে উত্তর হচ্ছে 24 অর্থাৎ 24xy, উত্তর হচ্ছে গ। 18 নম্বরে আসি, 18 নম্বরে দেওয়া আছে 3a পাওয়ার 5 মাইনাস 6a স্কয়ার প্লাস 3a প্লাস 14 একটি বীজগাণিতিক রাশি। তো বলছে এই রাশিটির চলক কি a? হ্যাঁ, এই রাশিটির চলক হচ্ছে, দেখা যাচ্ছে এখানে সব জায়গায় a আছে। এরপরে বলছে রাশিটির মাত্রা কি 5? হ্যাঁ, রাশিটির মাত্রাও 5। দেখো এখানে সর্বোচ্চ মাত্রা হচ্ছে 5, সর্বোচ্চ ঘাত বা সর্বোচ্চ পাওয়ার হচ্ছে 5, কিন্তু বলছে এখানে দেখো 3 নম্বরে বলছে a পাওয়ার 4, সরি একটু প্রবলেম হলো, a পাওয়ার 4 এর সহগ কি 6? দেখো এখানে a পাওয়ার 4 এর সহগ কি হয়ে আছে, -6, কারণ আমরা জানি প্লাস মাইনাস সহ একটা চলকের সহগ হয়। তো এখানে এটা সঠিক না, তাহলে সঠিক হচ্ছে 1 আর 2, এই কারণে উত্তর হচ্ছে ক। 19 নম্বরে আসি, খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন, বলছে বার্ষিক শতকরা 6 টাকা হার চক্রবৃদ্ধি মুনাফায় 15,000 টাকার 3 বছরের সবৃদ্ধি মূল কি? তো আশা করি শিক্ষার্থীরা তোমরা সবৃদ্ধি মূল্যে একটু প্রবলেমে আসো। সবৃদ্ধি মূলটা হচ্ছে, সবৃদ্ধি মূল বলতে চক্রবৃদ্ধি মূলধনটাকে আমরা বুঝবো। চক্রবৃদ্ধি মূলধনের সূত্র হচ্ছে c ইকুয়াল p ইন্টু 1 প্লাস r পাওয়ার n। তোমরা যদি c ইকুয়াল p ইন্টু 1 প্লাস r পাওয়ার n এই সূত্রে এই মানগুলো ইউজ করো, তাহলে দেখা যাবে অ্যান্সার আসবে 17,865.24। আমি অবশ্যই ক্যালকুলেশন করেই কথাগুলো বলতেছি, তোমরা একটু ক্যালকুলেশন করে দেখবা। তো বার্ষিক শতকরা মানে হচ্ছে আর এর মান, তো আর এর মানে আমরা জানি টাকা থাকলে টাকাটা লেখা যায় না, পার্সেন্টেজ লিখতে হয়। তো আর ইকুয়াল 6%, 6% মানে 6 ভাগ 100, ভাগ করে দেখবে একটা মান আসবে। এরপরে এটা হচ্ছে পি এর মান 15,000 টাকা, হ্যাঁ 15,000 টাকা 3 বছর, তাহলে এটা এন এর মান, এই মানগুলো যদি আমরা বসাই তাহলে সি এর একটা মান আসবে, আর এই সি এর মানটাই হচ্ছে সবৃদ্ধি মূল। আশা করি বিষয়টি তোমরা বুঝে গেছো। 20 নম্বরে আসি, শতকরা বার্ষিক 7 টাকা হার সরল মুনাফায় 650 টাকা 6 বছরের মুনাফা কত? তো এখানে বলেই দিছে এটা হচ্ছে সরল মুনাফা। তো সরল মুনাফার সূত্র হচ্ছে আই ইকুয়াল পি আর এন, আই ইকুয়াল পি আর এন। এই সূত্র যদি আমরা মানগুলো বসাই তাহলে আই এর মান আসবে 273, ঠিক আছে। এটা দেখবা শতকরা বার্ষিক হচ্ছে আর এর মান হচ্ছে 7%, এটা হচ্ছে মনে হয় 650 টাকা 6 বছর, এটা পি এর মান 650, এটা হচ্ছে এন এর মান। এই মানগুলো বসালে দেখা যাবে এই খ নাম্বার অপশনটি আসবে, এখানে উত্তর হচ্ছে খ। আসি 21 নাম্বার, সমকোণী ত্রিভুজের সূক্ষ্মকোণ দুইটির পরিমাণ দেওয়া থাকলে নিম্নের কোন ক্ষেত্রে ত্রিভুজ অঙ্কন করা সম্ভব? তো দেখো যেহেতু সমকোণী ত্রিভুজ মানে হচ্ছে একটি কোণ ফিক্সড, সেটা হচ্ছে 90 ডিগ্রি, আর আমরা যে ত্রিভুজের 3 কোণের সমষ্টি হচ্ছে 180 ডিগ্রি, তাহলে এর মধ্যে 90 হয়ে গেছে, বাকি থাকলো আর 90। এই দুইটি কোণ আমরা অপশনে দেখবো, যে দুইটি কোণের সমষ্টি 90 ডিগ্রি হবে
সেটি উত্তর হবে। দেখা যাচ্ছে খ নাম্বার 40 ডিগ্রি আর 50 ডিগ্রি, এর মানে হচ্ছে 90। তো এই কারণে এটি হচ্ছে উত্তর। 22 নাম্বার বলছে একটি ত্রিভুজের দুইটি বাহুর দৈর্ঘ্য যথাক্রমে 4 এবং 9 সেন্টিমিটার হলে তৃতীয় বাহুর দৈর্ঘ্য কত? এই টাইপের কোশ্চেনের জন্য আমাদের একটা বিষয় ভাবতে হবে যে ত্রিভুজের শর্ত আছে, ত্রিভুজের শর্তটি হচ্ছে ত্রিভুজের যে কোনো দুই বাহুর সমষ্টি তৃতীয় বাহু অপেক্ষা বৃহত্তর। যেই ত্রিভুজই হোক না কেন এর যে কোনো দুই বাহুর সমষ্টি হচ্ছে তৃতীয় বাহুর থেকে বড় হবে। তো আমরা যদি এখানে 4 বসাই, বাহুগুলো দুটো সিরিয়ালি যদি বসে 4 4 9, তাহলে 4 4 হচ্ছে 8, তাহলে আমরা দুই বাহুর সমষ্টিটা তো বড় হচ্ছে না, ঠিক আছে? এই কারণে এটাকে আমরা নিতে পারতেছি না। খ নাম্বারে আসে 5, তাহলে 4 5 9, তাহলে 5 4 হচ্ছে 9, ঠিক আছে? 5 4 9 এর মানে কি তৃতীয় বাহু সমান হচ্ছে, এটাও নেওয়া যাবে না। এরপর আমরা দেখব 6 কে যদি নেও 4 6 9, তো 4 আর 6 হচ্ছে 10, 9 এর থেকে বড়, ঠিক আছে? অতএব এটি উত্তর। আবার যদি আমরা 4 আর 9 হচ্ছে যোগ করি, তাহলে 4 9 হচ্ছে কত 13, 6 এর থেকে বড়। তাহলে আমরা জানি ত্রিভুজের যে কোনো দুই বাহুর সমষ্টি হচ্ছে তৃতীয় বাহু থেকে বৃহত্তর হবে বা বড় হবে, সেটি উত্তর হবে। এই কারণে এটা হচ্ছে উত্তর 6। আশা করি বিষয়টি বুঝছো। যদি না বুঝে থাকো তাহলে আরেকবার একটু বলে নিই। বলতে হবে ত্রিভুজের যে কোনো দুই বাহুর সমষ্টি, যে কোনো দুইটা বাহু যোগ করব, আরেকটা যে বাহু থাকতেছে ওইটার থেকে বড় হবে এই দুই বাহুর সমষ্টিটা, ঠিক আছে? আচ্ছা, 23 নম্বরে আসি। বলছে খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন 23 নাম্বার, কোন বৃত্তের অধিচাপে অন্তর্লিখিত কোণ, মনে রাখবো অধিচাপ মানে যে চাপটা বড় আর উপচাপ মানে যে চাপটা হচ্ছে ছোট। যদি আমরা অধিচাপের উপর কোণ তৈরি করি তাহলে সেটা কোণটা হবে সূক্ষ্মকোণ, কারণ যেহেতু চাপ বড় এই কারণে কোণটা ছোট হয়ে আসবে। আবার যদি আমরা এইটাই উপচাপের উপর অন্তর্লিখিত কোণটা হচ্ছে স্থূলকোণ হবে, কেন? কারণ চাপটা ছোট এই জন্য কোণটা হচ্ছে বড় হবে। আশা করি বিষয়টি বুঝছো। তারপর আরেকবার বলে নিচ্ছি তোমাদের সুবিধার্থে, বলবা কোন বৃত্তের অধিচাপ মানে চাপ বড় হলে কোণ ছোট, আবার যদি চাপ ছোট হয় তাহলে কোণ বড় বলবা, ঠিক আছে? অবশ্যই এখানে অন্তর্লিখিত কথাটি থাকতে হবে, কারণ অধিচাপে অন্তর্লিখিত কোণটি সূক্ষ্মকোণ হয়। কিন্তু কোন বৃত্তের অধিচাপের উপর অধিচাপের উপর আমরা যদি বলি অধিচাপ থেকে অন্তর্লিখিত, অধিচাপের উপর অন্তর্লিখিত না বলে যদি অন্য কিছু বলি, অধিচাপ থেকে যদি উপচাপে চলে আসে, ঠিক আছে, অধিচাপটা যদি ভিত্তি হয়ে থাকে তাহলে কোণগুলো একটু আলাদা হয়, উল্টা হয়ে যাবে, সূক্ষ্মকোণটা স্থূলকোণ হয়ে যাবে, ঠিক আছে? আশা করি তোমরা বিষয়টি বুঝছো। এবার আসে 24 নাম্বার কোশ্চেন। এই টাইপের কোশ্চেন গুলো খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে? এটা দুই ধরনের হয়। তো এখানে দেওয়া আছে শুরুতে থিটা, তারপরে একটা মান দেওয়া আছে, কিন্তু যদি শুরুতে 90 ডিগ্রি এরপরে থিটা থাকতো তাহলে বিষয়টি একটু আলাদা হইতো। তো যদি এই টাইপের প্রশ্ন তোমরা পাও এমসিকিউতে, তাহলে এইভাবে সলভ করার চেষ্টা করবা। যদি এই ত্রিকোণমিতিক অনুপাতটাকে এই মান দেওয়া থাকতো, অর্থাৎ আমরা যদি সাইন কস টেন এগুলা থাকতো এখানে, তাহলে এটাকে আমরা সরাসরি বাম থেকে ডানে নিয়ে যাই, ইনভার্স করব। আর আমরা জানি ক্যালকুলেটরে ইনভার্স করা যায়, ঠিক আছে? ইনভার্স করে এটার মান বের করা যায়। তো ওইভাবে যেহেতু কট আছে, কটটাকে ওইভাবে সরানো যায় না, কট ওই পাশে নিজে কট ইনভার্স হবে, ঠিক আছে, কিন্তু আমরা ক্যালকুলেটরে কট ছাপতে পারবো না। এই কারণে আমরা যে কাজটা করব সেটি হচ্ছে এই কট এ পাশে দেওয়া আছে, এই পাশে কট একটা মান দেওয়া আছে, এটা কট কত ডিগ্রির মান হচ্ছে এটা। তো আমরা যদি বের করি কটের মান বের করার সূত্র হচ্ছে, আমরা আগে টেনের মান দেখব। আমরা হিসাব করে বের করতে পারি যে 0.139 আর 5 নাম্বার তো 90 ডিগ্রি কোণের মানটা হচ্ছে অসংজ্ঞায়িত। তাহলে আমরা দেখব কত ডিগ্রির মান, 0 কে 3 দ্বারা ভাগ করলে হচ্ছে 0ই হবে, 1 কে 3 দ্বারা ভাগ করলে 1/√3 হচ্ছে, ঠিক আছে? তাহলে এটা হচ্ছে tan 30 ডিগ্রির মান, কিন্তু আমাদের তো tan লাগবে না, আমাদের কট লাগবে। তাহলে কটের মান বের করার উপায় হচ্ছে অসংজ্ঞায়িত 9310। তো আমরা দেখব অসংজ্ঞায়িত তো দেখবো না। তারপরে হচ্ছে 30 ডিগ্রির ক্ষেত্রে হচ্ছে 9 কে 3 দ্বারা ভাগ করলে √3। আচ্ছা, এরপর আসি 45 হচ্ছে 9, তারপর 3 কে 3 দ্বারা ভাগ করলে হচ্ছে 1, ঠিক আছে? এরপর আমরা দেখতেছি 60 ডিগ্রির ক্ষেত্রে আসতেছে তোমার হচ্ছে 0, ভালো করে একটু ভাবো, 9 3 2 2, এরপর হচ্ছে 9 3 0 9 0139 0139, তাহলে উল্টা পাশ থেকে আসো, দেখা যাচ্ছে 1 আসবে। হ্যাঁ, 60 ডিগ্রিতে 1 কে 3 দ্বারা ভাগ করলে হচ্ছে 1/√3, এই জন্য এটার মান হচ্ছে cot 60 ডিগ্রি।
cot 60 ডিগ্রির মান হচ্ছে 1/√3। আশা করি বিষয়টি বুঝছো। তাহলে আমরা এই পাশে cot cot কাটে দিয়ে মান থাকতেছে হচ্ছে থিটা মাইনাস 30 ডিগ্রি ইকুয়াল হচ্ছে 60 ডিগ্রি বা 60 ডিগ্রি। তাহলে এই মাইনাস 30 ডিগ্রিটাকে আমরা বাম থেকে ডানে নিয়ে গেলে প্লাস হয়ে যাবে, ঠিক আছে। দেখো এখানে মাইনাস 30 ডিগ্রি, ওই পাশে গেলে প্লাস, তাহলে 30 ডিগ্রি প্লাস 90 ডিগ্রি দেখা যাচ্ছে 90 ডিগ্রির মান কত, থিটার মান হচ্ছে 90 ডিগ্রি, সাইন 90 ডিগ্রির মান, সরি আমার একটু উত্তরটা এখানে ভুল হয়ে গেছে, এটা করা ঠিক হয়নি। এখানে উত্তর হচ্ছে সাইন 90 ডিগ্রি। সাইন 90 ডিগ্রির মান দেখো তোমরা ভাবো, সাইন 90 ডিগ্রির মান হচ্ছে 1, সাইন 90 ডিগ্রির মান হচ্ছে 1, এখানে উত্তর হচ্ছে 1। আশা করি বিষয়টি বুঝছো, এভাবে অঙ্কগুলো করার চেষ্টা করবা, ঠিক আছে। আর যদি সামনে 90 ডিগ্রি থাকতো, এরপরে থিটা থাকতো, তাহলে কটের জন্য হয় টেন, টেনের জন্য হয় কট, সাইনের জন্য হয় কস, কসের জন্য হয় সাইন, ঠিক আছে। সাইন থাকলে কস লিখবো কস থিটা, আর কস থাকলে লিখবো সাইন থিটা, এরপরে কসেক থাকলে লিখবো সেক, সেক থাকলে লিখবো হচ্ছে কসেক। আশা করি বিষয়টি বুঝছো, ওইভাবে অঙ্কগুলো করতে পারবা। এবারে যে 25 নাম্বারে, 25 নাম্বার tan 3a ইকুয়াল হচ্ছে √3 ইকুয়াল a ইকুয়াল হোয়াট। তাহলে আমাদের বের করতে হবে ট্যানটা এই পাশে আছে, আমরা ট্যানটাকে ওই পাশে নিয়ে যাই, ট্যান ইনভার্স করব। কেন? কারণ আমরা ট্যানকে ক্যালকুলেটরে চাপতে পারবো, কারণ ক্যালকুলেটরে তোমার ত্রিকোণমিতিক অনুপাত 6টার মধ্যে 3টি ত্রিকোণমিতিক অনুপাত দেওয়া আছে, এই কারণে এই 3টির ক্ষেত্রে আমরা এই ধরনের কাজগুলো করব। ট্যান এই পাশে গুণ আছে, ওই পাশে গেলে আমরা জানি অবশ্যই ভাগ হয়, ভাগ বলতে ইনভার্স হয়, তো ট্যান ইনভার্স, তো ট্যান ইনভার্স √3 মানে হচ্ছে 60 ডিগ্রি, কারণ tan 60 ডিগ্রির মানেই হচ্ছে √3, ঠিক আছে। তাহলে 60 হলো, tan tan চলে গেল, 3a = 60 ডিগ্রি, তাহলে 3টা বেশি গুণ বেশি গেলে ভাগ, ভাগ হলো হচ্ছে 30 ডিগ্রি, সরি 20 ডিগ্রি, 60কে 3 দ্বারা ভাগ করব, তাহলে আসবে 20 ডিগ্রি, ঠিক আছে। আশা করি বিষয়টি বুঝছো। এরপরে 26 নম্বরে আসি, একটি বর্গের বাহুর দৈর্ঘ্য দ্বিগুণ হলে তার ক্ষেত্রফল কত গুণ বৃদ্ধি পাবে? বাহুর দৈর্ঘ্য দ্বিগুণ, তাহলে দ্বিগুণ মানে 2 স্কয়ার, 2 স্কয়ার মানে হচ্ছে 4, তাহলে এখানে হচ্ছে 4 গুণ, ঠিক আছে। এখানে উত্তর হচ্ছে ক। আচ্ছা 27 নম্বরে আসি, 27 নম্বরে দুইটি অনুপাত দেওয়া আছে, x:y = 7:5, y:z = 5:7। তো আমাদের বের করতে বলছে x:z, যেহেতু এখানে 3টি রাশি আছে x y z, তাহলে আমাদের আগে দেখতে হবে, আমাদের x z বের করতে বলছে মানে y গুলো একই বানাইতে হবে। তো দেখি প্রথম অনুপাতে y এর মান হচ্ছে কত, 5, ঠিক আছে। পরের অনুপাতেও দেখতেছি y এর মান হচ্ছে 5, একই থাকার কারণে আমাদের আর একই বানার প্রয়োজন নাই, কিন্তু যদি একই না থাকতো তাহলে একই বানাইতাম। কিভাবে বানাবো? প্রথম অনুপাত গুলোকে বা প্রথম রাশির অনুপাতগুলো y এর মান দ্বারা দ্বিতীয় অনুপাতকে ভাগ করব, আর দ্বিতীয় অনুপাতের y এর মান দ্বারা প্রথম অনুপাতকে ভাগ করব। ভাগ করলে দেখা যাবে y গুলা একই হয়ে যাবে, বাকি x এবং z এর মান আলাদা আলাদা থাকবে। তো ওইটাই হচ্ছে উত্তর। আমরা এখানে যদি দেখি, তাহলে এখানে আসতেছে x এর মান 7 আর z এর মান হচ্ছে 7, তো 7:7 এর মান হচ্ছে 1, 1:1, তাহলে 1:1 এখানে দেখা যাচ্ছে 7:7ও নাই অপশনে, আবার 1:1ও নাই, কিন্তু এটা সিস্টেম দেওয়া আছে 35:35, এর মানে একই জিনিস, 35 ভাগ করলে হচ্ছে 1, ঠিক আছে। এখানে হচ্ছে 1:1, ঠিক আছে, এই কারণে উত্তর হচ্ছে খ। আসি 28 নম্বরে, বলছে একটি ত্রিভুজের পরিসীমা 36 সেন্টিমিটার বা 36 সেন্টিমিটার এবং বাহুগুলোর দৈর্ঘ্যের অনুপাত হচ্ছে 3:4:5 হলে ত্রিভুজটির বৃহত্তম বাহু দৈর্ঘ্য কত? খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন। যদি এইভাবে কোনো ত্রিভুজের অনুপাত দেওয়া থাকে, তাহলে এই অনুপাতগুলোকে আমরা কি করব, যোগ করব। এইটার যোগফল দ্বারা আমরা পরিসীমাটাকে হচ্ছে ভাগ করব। কেন? কারণ হচ্ছে দৈর্ঘ্য বাহুগুলোরই সমষ্টি হচ্ছে পরিসীমা, আর পরিসীমার মান দেওয়া আছে 36, তাহলে আমরা 3 4 12, সরি মাই মিস্টেক, আর 3 আর 4 এ হচ্ছে 7, 7 আর হচ্ছে 5 এর যোগ করলে হচ্ছে 12, তাহলে 36 কে 12 দ্বারা ভাগ করলে হয় হচ্ছে 3 12 36, তাহলে 3 12 36 12, x এর মান হচ্ছে 12, তাহলে আমাদের বলছে সবচেয়ে বড় বাহুর মান হচ্ছে কত? তাহলে 5 12 আমরা কত পেলাম? 3, তাহলে 3 5 15, 3 5 15, আমরা এখানে উত্তর করব 15। আশা করি বিষয়টি বুঝছো। 29 নাম্বার, একটি সমবাহু ত্রিভুজের বাহু দৈর্ঘ্য হচ্ছে 6 সেন্টিমিটার হলে এর ক্ষেত্রফল কত বর্গ সেমি হবে? তো আমাদের অবশ্যই এই টাইপের কোশ্চেনগুলো ভালো করে প্র্যাকটিস করে যাইতে হবে, কিন্তু প্র্যাকটিসের থেকেও গুরুত্বপূর্ণ হচ্ছে সূত্রগুলো মুখস্থ রাখা।
এই পরিমিতির অনেকগুলো সূত্র আছে, এই সূত্রগুলো অবশ্যই তোমরা বাসায় মুখস্থ করে পরীক্ষার হলে যাবা। তো দেখি বলছে একটি সমবাহু ত্রিভুজের বাহু দৈর্ঘ্য হচ্ছে 6 সেন্টিমিটার, তাহলে এর ক্ষেত্রফল কত? তাহলে আমাদের জানতে হবে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র কি। ক্ষেত্রফলের সূত্র হচ্ছে √3/4 a স্কয়ার। তাহলে আমরা দেখবো a স্কয়ার মানে 36, তাহলে 4 দ্বারা 36 কে ভাগ করবো, ভাগ করলে হচ্ছে কত? 9, 4 লং 36, তাহলে অ্যান্সার হচ্ছে 9√3। আশা করি বিষয়টি বুঝছো। সর্বশেষ কোশ্চেন হচ্ছে 30 নাম্বার। আমি এখানে কিছু সংখ্যা দিয়েছি, এই সংখ্যাগুলোর বলছে মধ্যক কত। তাহলে মধ্যক বের, এই ধরনের মধ্যক বের করতে গেলে আমাদের আগে এই সংখ্যাগুলোকে সুন্দর করে সিরিয়ালি সাজাইতে হবে। তো আমরা যদি সাজাই তাহলে দেখা যাবে প্রথমে হচ্ছে 2, এরপরে হচ্ছে তোমার হবে 3, এরপরে হচ্ছে 5 আছে, কি আছে 5, এরপরে 6, এরপরে হচ্ছে 7, 9, 8 আছে, 8, এরপরে 9, 9, 9, হ্যাঁ 9 আছে, আমরা 9 দিলাম, এরপরে হচ্ছে 10। তো এই যে সংখ্যাগুলোকে আমরা সাজাইলাম, দেখা যাচ্ছে এখানে টোটাল সংখ্যা হচ্ছে 3, 3, 6, 7টি সংখ্যা আছে। 7টি কি আমি কি ভুল বললাম? 2, এরপরে দেখো তো 3, ও আমরা 4 কে বসাইনি, তাহলে এখানে 4 বসবে। হ্যাঁ 4 কে আমরা নিই, 4টা বসালে দেখা যাচ্ছে সংখ্যা আছে 3, 3, 6, 7, 8টি সংখ্যা, তো জোড় সংখ্যা আছে। ঠিক আছে, 8 মানে হচ্ছে জোড় সংখ্যা। যদি জোড় সংখ্যা হয় তাহলে মাঝের দুইটি সংখ্যাকে আমরা যোগ করব, যোগ করলে যদি আমরা 2 দ্বারা ভাগ করি তাহলে দেখা যাবে যা আসবে সেটা হচ্ছে উত্তর। তাহলে 5 আর 6 যোগ করলে হচ্ছে 11, 11 কে 2 দ্বারা ভাগ করলে আসবে হচ্ছে 5.5। এই কারণে এটার উত্তর হচ্ছে 5.5। আশা করি বিষয়টি বুঝছো, খুবই ইম্পর্টেন্ট একটি কোশ্চেন। এবারে আমি কিছু নোট রাখছি যেগুলো আমি এখানে প্রশ্নে দিতে পারিনি, সময় সংক্ষিপ্ত হওয়ার কারণে আমি কিছু নোট দিচ্ছি। নোটগুলো খুবই গুরুত্বপূর্ণ, এগুলো নৈবর্ত থেকেও আসতে পারে। তো বলছে 1 নম্বরে আমি বলছি ফরাসি দার্শনিক ও গণিতবিদ রেনে দেকার্ত সর্বপ্রথম বীজগণিত ও জ্যামিতির মধ্যে সম্পর্ক স্থাপনে ফাংশনের লেখচিত্র বিষয়টি আলোচনা বা পরিচয় করিয়ে দেন। এবারে 2 নম্বরে বলছি জন ভ্যান চিত্রের হচ্ছে প্রবর্তক, জন ভ্যান চিত্রের প্রবর্তক, কারণ ভ্যান চিত্র তিনি প্রথম প্রকাশ করেন। এবারে বলছি ত্রিভুজের 3টি উপাত্ত দেওয়া থাক, সরি এখানে একটু ভুল হয়ে গেছে, 3টি উপাত্ত দেওয়া থাকলে অর্থাৎ তথ্য দেওয়া থাকলে নির্দিষ্ট ত্রিভুজ আঁকা যায়, কিন্তু চতুর্ভুজের ক্ষেত্রে 4টি বাহু দেওয়া থাকলে বা 4টি উপাত্ত দেওয়া থাকলে একটি নির্দিষ্ট চতুর্ভুজ আঁকা যায় না। এরপরে আসি নির্দিষ্ট চতুর্ভুজ আঁকার জন্য 5টি স্বতন্ত্র উপাত্তের প্রয়োজন হয়। নির্দিষ্ট চতুর্ভুজ আঁকার জন্য 5টি স্বতন্ত্র উপাত্তের প্রয়োজন হয়, 4টি দিয়ে হবে না। ঠিক আছে, আচ্ছা এরপরে আসি ত্রিভুজের 3 কোণের সমষ্টি হচ্ছে 180 ডিগ্রি, কিন্তু চতুর্ভুজের 4 কোণের সমষ্টি 360 ডিগ্রি। দেখো তো 180 থেকে 360 কত বৃদ্ধি পায়? দেখা যাচ্ছে হচ্ছে 90 যদি আমরা এখানে যোগ করি তাহলে কত হচ্ছে? আচ্ছা থাক, তোমরা এই দুইটি মুখস্থ রাখবা। ত্রিভুজের 3 কোণের সমষ্টি 180 ডিগ্রি এবং চতুর্ভুজের 4 কোণের সমষ্টি 360 ডিগ্রি। পরেরটিতে আসি, বলছে বৃত্তে অন্তর্লিখিত সামান্তরিক একটি আয়তক্ষেত্র। ঠিক আছে, আসি পরের কোশ্চেন, দুইটি কোণের সমষ্টি 90 ডিগ্রি হলে কোণ দুইটি একে অপরের পূরক কোণ হবে। ঠিক আছে, দুইটি কোণ যেমন 30 ডিগ্রি কোণের পূরক কোণ কত, এভাবে নৈবর্ত থেকে আসলেও আসতে পারে বা আসে। ঠিক আছে, 30 ডিগ্রি কোণের পূরক কোণ হচ্ছে 60 ডিগ্রি। কেন? কারণ 30 ডিগ্রির সাথে আমাদের এমন একটা কোণ যোগ করতে হবে যে যেমন দুইটি কোণ মিলে 90 ডিগ্রি হয়। ঠিক আছে, এবার বলছি দুইটি কোণের সমষ্টি 180 ডিগ্রি হলে কোণ দুইটি একে অপরের পূরক কোণ, সরি এখানে হবে সম্পূরক কোণ, সম্পূরক হ্যাঁ, তারপরে এখানে হচ্ছে সম্পূরক কোণ। ঠিক আছে, যেমন 50 ডিগ্রি কোণের সম্পূরক কোণ, এখানেও একটু মিস্টেক, সম্পূরক কোণ হচ্ছে 130 ডিগ্রি। কেন? 130 আর 50 এর যোগ করলে হবে 180। এবারে আসি অর্ধবৃত্তস্থ কোণ এক সমকোণ। অর্ধবৃত্তস্থ কোণ এক সমকোণ, পরবর্তীতে খুবই ইম্পর্টেন্ট, এক সমকোণ মানে হচ্ছে 90 ডিগ্রি। একই চাপের উপর দণ্ডায়মান বৃত্তস্থ কোণ কেন্দ্রস্থ কোণের অর্ধেক। খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন, অনেকগুলো জ্যামিতির প্রশ্ন সলভ করার জন্য এই তথ্যটি আমাদের প্রয়োজন হবে। অথবা একই চাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ। অবশ্যই মনে রাখবা কেন্দ্রস্থ কোণটি হবে বড় আর বৃত্তস্থ কোণটি হবে ছোট। আর বৃত্তের পরিধিতে যে কোণটি তৈরি হয় তাকে বৃত্তস্থ কোণ বলা হয়, আর বৃত্তের কেন্দ্রে যে কোণটি তৈরি হয় সেটার নাম হচ্ছে কেন্দ্রস্থ কোণ।
আসে একই চাপের উপর দণ্ডায়মান বৃত্তস্থ কোণগুলো পরস্পর সমান, অর্থাৎ একই চাপের উপর যদি আমরা একাধিক কোণ তৈরি করি তাহলে প্রত্যেকটি কোণ সমান হবে, একে অপরের সমান হবে। আশা করি বিষয়গুলো অবশ্য যদি এই ক্লাসটি তোমাদের উপকারে আসে থাকে তবে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিয়ে উৎসাহিত করবা যেন পরবর্তী ভিডিওগুলো আরো ভালো হয়। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে।